বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একদিকে আমরা ঐকমত্যের জন্য প্রয়াস দেখছি, অন্যদিকে বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই একটা স্পষ্ট বিভাজন লক্ষ্য করছি। সো ঐকমত্য না বিভক্তি, ঐকমত্য না সংঘাত, আসলে কোন পথে যাচ্ছে রাজনৈতিক দলগুলো? মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন। ধন্যবাদ দিল্লুর ভাই, আমার সম্মানিত নেতা নাজমুল ভাই। আসলে তো প্রেক্ষাপট যেভাবে চলমান হয়ে আসছিল উইথ আগস্ট, ঐক্যমতই তো ছিল কাঙ্ক্ষিত বিষয়। কারণ আমরা আমাদের এই বাংলাদেশকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে দিয়েছি বিভিন্ন পর্যায় থেকেই। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সংগ্রাম আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট আসছে। বাংলাদেশের ওই আন্দোলনের সপক্ষের শক্তিগুলা এবং বিভিন্ন রাজনৈতিক দল, নেতা কর্মীদের, সাধারণ মানুষ সবাই এই একটা আশাই ছিল যে একটি ভালো বাংলাদেশ। ভালো বাংলাদেশ বলতে যা যা বোঝায়, এখানে আগের স্বৈরাচার যারা পালিয়ে গেছে তারা নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, উন্নয়ন সকল কিছু ধ্বংস করে দিয়েছে। সুতরাং এবং পররাষ্ট্র নীতিসহ, সুতরাং এই জায়গার থেকে ফিরতে আসতে হলে একটা ঐক্যমতেরই আকাঙ্ক্ষা ছিল সারা দেশের মানুষ। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আপনি যে ঠিকই লোকেট করেছেন, এই জায়গায় আমরা কিছু বিচ্যুতি, কিছু না অনেক বড় বড় বিচ্যুতি লক্ষ্য করছি। রাজনৈতিক দল এবং নতুন উঠে আসা শক্তিগুলোর মধ্যে অস্থিতিশীল, অদূরদর্শী বলতে কষ্ট হচ্ছে, তারপরেও অদূরদর্শী কার্যকলাপ বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধভাবে পুনরায় ভাবমূর্তি সহ বাংলাদেশের জনগণকে ভালো রাখার যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা অনেকটাই প্রশ্নবিদ্ধ করছি। আমরা লক্ষ্য করতেছি যে অস্থিরতা, আমরা লক্ষ্য করছি যে এই পরিবর্তনকে ব্যবহার করা, আমরা লক্ষ্য করতেছি কোনো রাজনৈতিক শক্তি যারা বিভিন্ন সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে এই পর্যন্ত আসছিল, তারাও তাদের 47 বলেন আপনি, 71, 86 সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তারাও এক ধরনের ঐক্য বিনষ্টের জন্য তাদের হাতে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট আছে সব কিছু ব্যবহার করছে বলে মনে হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে তারপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুস্পষ্টভাবেই বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে অগাস্টের শক্তিসহ ঐক্যবদ্ধভাবে একটি আগামী দিন এবং একটি নির্বাচন চাই আমরা, যাতে যে প্রয়োজনীয় সংস্কার শেষে যেই নির্বাচনে জনগণ তার অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে এবং আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকারের দিকে আগাতে চাই। সেখানে অনেক ধরনের বিভ্রান্তি এবং ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা এই সমস্ত ষড়যন্ত্রে অনেক ক্ষেত্রে বেশ কিছু মিডিয়াকেও সম্পৃক্ত থাকতে দেখছি এবং আমাদের বিশ্লেষণে এই সমস্ত মিডিয়াকে সংশ্লিষ্ট রাখা কেন্দ্রীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে একটি অশুভ শক্তি ইন্ধন যোগাচ্ছে এবং এটা আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশনে এটা প্রমাণিত। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার নাজমুল হক প্রধান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচককে। আসলে এবং ঐকমত্যের আকাঙ্ক্ষা আমি জানি দলগত হিসেবে, দলের নেতা হিসেবে নিশ্চয়ই আপনারা জাতীয় ঐকমত্য কমিশনও তাদের যে প্রয়াস আনুষ্ঠানিক, তার সেই তৎপরতার অংশীদারও আপনারা। সো সেই খান থেকে একটু বুঝতে চাইছি বিষয়টা চাই আমরা সব ঐক্যমত হোক। এটা বাংলাদেশটা তো হঠাৎ করে হয় না, এই গাঙ্গেয় বদ্বীপ এলাকা, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। এই বাংলাদেশটা আমাদের কাগজে কলমে ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ছিল না, ভিন্ন ভিন্ন নামে ছিল। পাকিস্তান আমলে 24টা বছর আমাদের পাকিস্তান নামে ছিলাম আমরা,
কিন্তু যে দেশটা হলো সেই দেশটা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে হলেও এই দেশটার জন আকাঙ্ক্ষা যে ছিল মুক্তির আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করা হয়নি দেশ স্বাধীনের পরে। ফলত এখানটায় তৎকালীন সরকারের একদলীয় শাসনের দিকে যেতে হয়েছে এবং সত্যিকার অর্থে উনি কতগুলি বঙ্গবন্ধু কতগুলি কাজ করেছিলেন, প্রথমে সাধারণ ক্ষমা মুক্ত ইত্যাদি ইত্যাদি করে একটা রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি উনি এক দলের মধ্য দিয়ে সেটা আবার সুদূর পরাহত হয়ে যায় ন্যাচারালি। এরপরে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমরা আসলেই বারবার আমরা জাতীয় ঐক্যমত্য করতে ফেল করেছি, ব্যর্থ হয়েছি। একটা বিষয় এখানটায় খুব পরিষ্কার, বিগত সরকার যে থাকলো শেখ হাসিনা পতিত স্বৈরাচার এমন কাজ করেছে যে কাজের কারণে এখানটায় আমাদের জাতীয় মারাত্মকভাবে বিভক্ত করে ফেলছে এবং মুক্তিযুদ্ধের নামে, যেটা খুব দুর্ভাগ্যজনক, যেটা হওয়া বাঞ্ছনীয় ছিল না। মুক্তিযুদ্ধে এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধ, অল্প কিছু সংখ্যক লোক যারা মুক্তিযুদ্ধের বাইরে বিরোধিতা করেছে, তো সেইটাকে মূল ন্যাশনটাকে ডিভাইড করে ফেলা হয়েছে এবং এর আড়ালে একটা লুটপাট, গুম, খুন যা যা করা হয়েছে। আজকে সেটার বিজয় লাভ করার পরে, জুলাই আন্দোলনে সেটার বিজয় লাভ করার পরে প্রায় 1000 শহীদ, প্রায় 1000-এর উপর শহীদ হয়েছে, 20,000 মতো আহত হয়েছে। সেই সামগ্রিক বিষয় মিলে এখানটায় এখন যেভাবে যে সরকার আসছে, এই সরকারের দায়িত্ব ছিল এটাকে অনেকগুলি কাজ, একটা হচ্ছে রিকনস্ট্রাকশন কাজ করা, দেশটা প্রশাসনটাকে কাঠামোটাকে ঠিক জায়গায় নিয়ে আসা এবং রাজনৈতিক দলগুলির সম্মিলিত মতামত ভিত্তিতে একটা নির্বাচন দিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু আমার মনে হচ্ছে যে জায়গাটায় জাতীয় ঐক্যমত্যের ক্ষেত্রে এই সরকারের দৃষ্টিভঙ্গিগত কারণে অনেকগুলি জিনিস সরকারের সঙ্গে জনগণের বা রাজনৈতিক দলগুলির একটা সংঘাত আমি বলবো না, বাট দ্বিমত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিছু কিছু বিষয় যে উচ্চারণ তারা করতেছেন সেই বিষয়গুলি সঙ্গতিপূর্ণ মনে করছি না। এবং 6-7 মাস পরে নতুন করে যে একটা মব তৈরি হলো, যেটাকে তারা পরে অন্তর্বর্তী সরকার প্রথম বলছে এটা সহ্য করা হবে না, কিন্তু রাতে পর্যন্ত অ্যাটাক হয়ে গেল। এই যে সামগ্রিক ঘটনাগুলির কারণে জনমনে এই সন্দেহটা খুব প্রবল, এই সরকারের পক্ষে আসলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যদিও সরকারের পক্ষ থেকে বিরাট সংস্কারের একটা কী বলা যায়, বলা হয়েছে, কথা বলা হয়েছে, আমাদেরকে দিয়েছে। একটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা, যে সরকারের আচরণটা কেমন যেন ডিপ্লোম্যাটিক মনে হচ্ছে। ওই যে আমরা জানি যে কূটনীতিতে কতগুলি টার্ম, কতগুলি আছে, যেমন প্রতিবেশীর সম্পর্ক ক্ষেত্রে ভ্রাতৃত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যমূলক, সৎ প্রতিবেশী, এগুলি হয়। কিন্তু আওয়ামী লীগের সময় দেখলাম এই স্বৈরাচার সরকারের পড়াশোনা বলে কি স্বামী স্ত্রীর সম্পর্ক। আমার ধারণায় এই এমন একটা টার্ম ব্যবহার করলো যে এই যে বলো না সংঘর্ষ লোভ আসে, আমি জানি না এই সরকারও এইরকম কোনো মানে ডিপ্লোম্যাটিক টার্মে জনগণের সঙ্গে কথা বলছে কিনা। সরকার প্রেস উপদেষ্টা কিছুদিন আগে বলছে অল্প সংস্কার চাইলে অল্প তাড়াতাড়ি হবে, বেশি সংস্কার দেরি হবে। সরকারের পক্ষ থেকে সংস্কার ছোট না বড় এইভাবে ডিপ্লোম্যাটিক হয়তো কূটনীতির ভাষায় কথা বলার চেষ্টা করছে, খুব দুর্ভাগ্যজনক। আমি সরকারের পক্ষ থেকে এরকম, এটা কি মনে হয় যে মানে এটা কি রাজনৈতিক দলগুলোর উপর এক ধরনের দোষ চাপানোর? এক ধরনের না, এটা খুব পরিষ্কার বিষয়। তারা রাজনৈতিক দলগুলোর উপর দোষ চাপানোর জন্যই এরকম কাজ করে। সংস্কার তো এইভাবে আসলে সংস্কার আলাপ তো জানেন, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন মত, ওনার দলের মত দেখ, আমাদের, কিন্তু বেসিক জায়গায়, মৌলিক জায়গায় আমরা একমত, তো সবাই আমরা একমত। যেমন মৌলিক জায়গায় শেখ হাসিনা পতন চাইছে, এটা আমরা একমত। কিন্তু বাট সামনের নির্বাচন, সেই নির্বাচনটা হওয়ার জন্য 18 মাস সময় প্রথম বলছিল, এটা এনাফ সময়। সেই সময়ের মধ্যে কিছু কাজ করে একটা দেশটাকে একটা ট্র্যাকের মধ্যে তুলে নির্বাচনটা করা ছিল যৌক্তিক। কিন্তু সরকারের পক্ষ থেকে আগে আমি স্থানীয় সরকার করব, তারপরে আপনার রেফারেন্ডাম করব, বিভিন্ন কথাবার্তা সরকারের উপদেষ্টামূলক পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা আমার ধারণা সরকারের অ্যাজ এ হোল সরকার মানে একভাবে কথা বলতে পারছেন না, ভিন্ন ভিন্ন কথা আসছে। সরকারের ক্ষমতার জায়গাটা কোন জায়গা, এটা আসলে আমারও বুঝতে কষ্ট হচ্ছে যে সরকারটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে সরকারটা, সামগ্রিক বিষয়ে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার আমাদের জাতীয় ঐক্যমত্যের, এই সরকারের অধীনে জাতীয় ঐক্যমত্য এটা সুদূর পরাহত বলে আমার কাছে মনে হচ্ছে, বা ভাবতে হচ্ছে আমাকে যে আদৌ জাতীয় ঐক্যমত্য হবে কি না। নির্বাচন হবে আপনাদের আকাঙ্ক্ষা? নির্বাচন আকাঙ্ক্ষা, আর এখানে দুটো প্রশ্ন আছে। আপনারা যেই সময়ে কালের মধ্যে নির্বাচন চাইছেন কিংবা যে ধরনের নির্বাচন চাইছেন, না এখানটা তো সরকার কথা ঘোরাচ্ছে যে ধরনের সরকারের এর আগে বলছে ডিসেম্বরের মধ্যে ভোট হবে, কিন্তু ইদানিং আবার দেখতেছি কালকে না পরশুদিন থেকে সামনের জুন মাসটা এটা আমাদের দেশের প্রাকৃতিক বৈরী থাকে, তাই না? সেই সময় নির্বাচন কখনো হয় না, অতীতও কখনো হয়নি। ফলে কেন জুন মাস, মানে সামনের বছরটাও থাকতে চাই, এরকম একটা ভাব জনগণ বোঝে। আমি প্রতি মাসে মাসে এলাকায় যাই, সামনেও যাব এলাকায়,
আমাকে বলে পাবলিক, আপনি কোথায় নির্বাচন দেখতেছেন? পাবলিক বলে আমাকে নির্বাচন হবে না, এখন নির্বাচন দেরি হবে। কত দেরি হবে? 4-5 বছর দেরি হবে। কেন, কি জন্য দেরি হবে? নির্বাচন কিন্তু হবে। সেক্ষেত্রে আমি মনে করছি এখানটা রাজনীতি, আপনি কি মানে জনগণই 4-5 বছর পর চাইছে না? না, জনগণ ধারণা করতেছে হ্যাঁ, যে নির্বাচনটা দেরি করবে, সন্দেহ হবে না। ওকে, সন্দেহ। মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন। জি, ভাই কথা আমি মনোযোগ দিয়ে শুনছি। আমরা আসলে বোধহয় এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য যে এরকম একটা পরিবর্তনের পরেও আমরা বিভিন্ন ধরনের অশুভ সম্ভাবনা খুঁজে বেড়াচ্ছি। নির্বাচন সংস্কারের যে প্রশ্ন, সংস্কার তো একটা চলমান বিষয়। এই 6 মাসে কি সংস্কার হয়েছে? একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে। এছাড়া নির্বাচন করার, একটি দেশকে স্বাভাবিক করার পক্ষে কি সংস্কার হয়েছে আমার 6 মাসে আপনারা জানেন। আমার তো মনে হয় কাঙ্ক্ষিত, হয়তো নাই, কাঙ্ক্ষিত মাত্রায় শুরু করেন নাই। বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলোর যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে, মানে এইগুলো অসঙ্গতিপূর্ণ, যেগুলা এই কম সময়ের সরকার করার কোনো সুযোগও নাই। এর মধ্যে আবার আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে যে এই যে 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগ্রাম আন্দোলন করেছে, জেল জুলুম, গুম, খুন সব কিছুর পরে আমরা অগাস্টে যে পরিস্থিতিটা দেখেছি, ছাত্র জনতার আন্দোলন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা সবাই, আমরা সবাই জানি, বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন জনগণকে সাথে নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং যারা শহীদ হয়েছেন এর মধ্যে প্রায় 4 থেকে 500 জন বিএনপি নেতা, ছাত্রদল নেতাকর্মীও আছে। এরকম একটি পরিবর্তনের সাথে সম্পৃক্ত যে শক্তি, সেই শক্তি আমার জানা নাই যে পৃথিবীর এই ধরনের বিপ্লব, এই ধরনের অভ্যুত্থান জনগণের, এগুলো অনেক প্রশ্ন আছে। আন্দোলনটা ছিল তো কোটা, এখান থেকে একটি শক্তি বের হয়ে এসে এই দেশকে আরও কীভাবে দ্রুত জনগণের প্রয়োজনীয় সংস্কার করতে, যেটাতে নির্বাচন গ্রহণযোগ্য করা যায়, প্রতিবন্ধকতা যে সমস্ত আছে এগুলো সরানোর জন্য সহযোগিতা করাই সঠিক ছিল। কিন্তু সবাই অবাক বিস্ময়ে দেখেছেন ওনারা। কিন্তু অন্যান্য জায়গায় তো কিছু সাফল্য তারা দেখাচ্ছে বলে, যেমন ধরেন দ্রব্যমূল্য, এই রোজার মাসে সবাই খুব চিন্তার মধ্যে ছিলেন। ভালো, এটা এবং গত কয়েক বছরের মধ্যে ভালো। এটা তো মূল টার্গেট না, কিন্তু এটা তো জনজীবনের সঙ্গে সম্পর্কিত। ঐতিহাসিক ভুল হয়েছে কিনা ওনাদের, যে ওনারা এইভাবে সরকারে অংশগ্রহণ করা, কারা যারা এই আগস্টের মুভমেন্টের সময় ছিল, অভ্যুত্থানের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা এইভাবে সরকারে অংশগ্রহণ করা হয়েছে কিনা। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ ভ্রু কুঁচকে দেখেছে বিষয়টাকে। এবং আমরা জেলা উপজেলায় যেটা দেখি, ওনাদের উইংসগুলা, ওনাদের কাজ হচ্ছে অফিস আদালতে বসে থাকা। মূলত তো এটা কোনো, এর আগে তো এই ধরনের কোনো সংগঠন ওনাদের ছিল না। সুতরাং ওনারা বিভিন্নভাবে চুজ করে এনেছেন না, বেশিরভাগই 20-22-25-এর মধ্যেই, 12 কমও আছে। ওনারা কাজই হচ্ছে বিভিন্ন অফিস আদালতে বসে থাকা, এবং এটাতে জনগণের কল্যাণের জন্য কি কাজ করতেছেন আমার জানা নাই। তবে এই বিষয়টা খুবই অসুন্দর, অশুভ, জনগণ ভালোভাবে নিচ্ছে না। আমি মনে করি এখনো সময় আছে, কেউ রাজনৈতিক দল করতেই পারে, জনগণের কাছে যান, একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারাও প্রতিবন্ধক না হয়ে আপনারা সহযোগিতা করেন, জনগণকে চুজ করতে দেন। জনগণ যাদেরকে চুজ করবে, এই জায়গাটা সবাই আমরা একমত থাকি যে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তার ভোট দেবে, এবং এই ভোটের মাধ্যমে যেই সরকার আসবে তারা দেশ চালাবে, যারা বিরোধী দলে যাবে। এখন বিভিন্ন ধরনের কৌশল আমাদের বাংলাদেশে এখন, এটাকে, এই ধরনের ঘোলা পানিকে ব্যবহার করার জন্য আরেকটি শক্তি, বিভিন্ন সময় ওই শক্তিটা বিভিন্ন সময় ভুল করেছে, তারাও অ্যাক্টিভ। মিস্টার রাজমুল হক প্রধান, জি একটু কথা বলবো, একটু শেষ করেন। জি,
আমি পরে আসবো না, পরে 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 আছে, অবশ্যই পরে বলবেন আপনি। মিস্টার নাজমুল হক প্রধান, এই অভিযোগ কি ঠিক যেটা মিস্টার মিলন করবার চেষ্টা করছেন যে এই যে নতুন রাজনৈতিক দল, তার নেতৃবৃন্দ, তার সমর্থক গোষ্ঠী বা সমন্বয়ক নামে ইতিমধ্যেই যারা দেশব্যাপী পরিচিত স্থানীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, তারা এইসব ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত? আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না, তবে একটা বিষয় খুব পরিষ্কার, দলটা ঘোষণা হয়েছে, দলটা কর্মসূচি এখনো ঠিক করে নাই, দলটা এখনো কর্মসূচি নিয়ে জনগণের মাঠে যাচ্ছে না, দলটা ঢাকায় ঘোরাঘুরি করছে, এটাই সত্য। কিন্তু দলটা নতুন দল যেহেতু, দলের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তো যাওয়ার আদৌ প্রয়োজনীয়তা মনে করছে কি না আমি সন্দিহান। তাদের ঘোষণাপত্র কি কিছুই এখনও তৈরি করেনি। তাহলে যে দলটা নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হলো, জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছি না আমরা, পুরাতন দলগুলি নতুন করে তারা পূর্ণ, খুব ভেরি ওয়েলকাম তাদেরকে, কিন্তু সেই কাজটা করার জন্য তৎপরতা লাগবে। তো শুধু ঢাকায় থাকলে তো চলবে না। আমি সেক্ষেত্রে মনে করছি তারা এখনও বাইরে যাচ্ছে না, তাদের প্রোগ্রামও ঠিক করছে না। সেই প্রশ্ন জনগণের সামনে তো আসেই যে তারা কেন যাচ্ছে না, ঢাকা কেন্দ্রিক কেন দল করতে যাচ্ছে, এই প্রশ্নটা আসেই। হয়তো অনেকদিন হয়ে গেল, এর মধ্যে তো কোনো দেখলাম না বিভাগীয় কোনো সমাবেশ বা কোনো মিটিং বা কোথাও, না যাচ্ছে না। কর্মসূচিতেও কি তাদের নাই, ঘোষণাপত্রও কি তাদের নাই, এখনও ঠিক করেনি। আপনি কি মনে করেন, তো দলের কথা গেল, সরকার কি একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে? সরকার তো এক্ষেত্রে তো ব্লান্ডার হয়ে গেছে সরকারের। ডক্টর ইউনূস সাহেব যেহেতু এই দলের প্রতিও, ডক্টর ইউনূস সাহেব আগেও একটা দল করতে চেয়েছিলেন 2007-এ, এবং সেই দলের সঙ্গে উনি তারপরে একটা পরে উনি ফেল করে উনি আবার ঘর আপস গেছেন, থুক্কু দিয়ে ফেরত গেছেন। এখন উনি আবার বাইরে বিদেশ সাক্ষাৎকারে বলছেন যে দলটা হচ্ছে, এটা তার ওনার সমর্থন আছে বা ওনার নৈতিক সমর্থন আছে, ওনার কথা বলেছেন উনি। ফলে জনগণের মধ্যে এই কারণে সন্দেহ প্রবল হয়েছে যে ইউনূস সাহেবের দল এটা, আদৌ ইউনূস সাহেবের দল কিনা আমিও জানি না, কিন্তু বাট পাবলিক এইভাবে দেখে বিষয়টাকে। ফলে এইটা যদি, এই দল যদি এটা যদি পৃথক না করতে পারে, তাহলে এই দলটা, আমার ধারণা, দলটা তার যৌক্তিক যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করি না আমি। কারণ এখনও আতুর ঘরেই আছে, সেইখানটায় সরকারের ব্লেসিংটাই তাদের জন্য মুখ্য মনে করছে তারা। আমি ইউনূস সাহেব সেভাবেই কথা বলছি, এবং অপরাপর রাজনৈতিক শক্তিগুলিও সেভাবেই দেখছি। আমরাও তো মনে করি রাজনীতি মাঠে এখানটা একটা দল আসতে চায়, নো প্রবলেম। আমরাও তো ক্ষমতার থেকে ছেড়ে দিয়ে আমরা রাজনীতি দল করতে এসেছি মাঠে সেই সময়, এবং ক্ষমতার মারাত্মক সংঘাত হয়েছে আমাদের সেই সময় 72 সালে। তার ফলে আজকে তো আমি ক্ষমতায় থেকে এইভাবে দল করা, তাই না, দুই দিকে আসছি, এটা তো আমি ঠিক মনে করছি না, আমরাও ঠিক মনে করছি না। ফলে ন্যাচারালি যত দ্রুত তারা এই কাজটা সম্পন্ন করতে পারবে, ততই তাদের জন্য মঙ্গল হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি ধারণা? সম্প্রতি আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সারা দেশে। শোনেন, সরকারের আসলে সরকার প্রথমে প্রায়োরিটি ঠিক করে নেয় কোন কাজটা কীভাবে করবে না করবে, এবং প্রায়োরিটি ঠিক না করার কারণে সরকার সব লেজে গোবরে করে ফেলছে বলে আমি মনে করি। মাঝখানটা আমি দেখেছি সরকার এই যে বৈঠকটা, এইটা তো আরও আগেই হওয়া উচিত সরকারের, ফার্স্ট একদম প্রাইমারি স্টেজে প্রথম কাজ ছিল এটা। কারণ পুলিশ হচ্ছে আমাদের এখানটায়, পুলিশিংটাই হচ্ছে মূল কাজ, জীবন, হ্যাঁ জীবন। তো সেই জায়গায় এই পুলিশকে একটা অর্ডারে নিয়ে আসে, হ্যাঁ পুলিশকে নিয়ে দলবাজি হয়েছে, পুলিশকে নিয়ে খারাপ কাজ, এটা সত্য, কিন্তু বাট এটাও সত্য আমাদেরকে পুলিশকে নিয়েই চলতে হবে, পুলিশ ছাড়া চলবে না। হ্যাঁ চলবে না। তাহলে পুলিশকে রেখে অন্য কোনো বাহিনী দিয়ে সেই কাজ করার চেষ্টা করলে এটা বুমেরাঙ্গই হয়ে যাবে। যেমন রক্ষী বাহিনী করে চেষ্টা করা হয়েছে, তাই না, র্যাব করে করা হয়েছে, এই বুমেরাং। নতুন কিছু বাহিনী করেও যদি চেষ্টা করে সেটাও বুমেরাং হবে। সেই ক্ষেত্রে মনে করি পুলিশকে যত দ্রুত পারবে, পুলিশকে কী বলা যায়, মোটিভেটেড করে, এবং এই যে গণতান্ত্রিক আন্দোলন যেটা হলো, হ্যাঁ সেক্ষেত্রে পুলিশের কিছু লোক বাড়াবাড়ি করছে, সেটা অবশ্যই সেটার তদন্ত, সেটার সর্টিং হওয়া উচিত। আমার ধারণা এতক্ষণ হয়েও গেছে বোধ হয়, নিশ্চয়ই। কারণ নিশ্চয়ই তারা যেহেতু 7-8 মাসের বিষয়, একদিন তো চুপচাপ থাকার কথা না। হয়ে যাওয়ার পরে পুলিশকে এখন আর ট্যাগ দিয়ে পুলিশকে তার কাছ থেকে কী বলা যায়, তো দুর্বন্ধে ফেলে তার কোনো সুযোগ নেই, যেটা হচ্ছে এখনও। এবং এখনও পুলিশ নিজেরাই কাজ করার ক্ষেত্রে খুব বেশি উৎসাহী, আনইজি ফিল করছে এখনও, যে কখন কাকে কোন ট্যাগ পড়ে যায়। নিয়োগ, আওয়ামী লীগ গভর্নমেন্টে প্রায় 15-16 বছর ছিল, এর আগে 2 বছর ছিল এটা কেয়ারটেকার গভর্নমেন্ট। ফলে এই সময়ের নিয়োগ তো হয়েছে, দলগতভাবে 2-1টা নিয়োগ হয়নি তা না হয়েছে, কিন্তু তারপর তো এটা সত্য, সেগুলিও আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানটায় খেয়াল করতে চাই যে জিয়াউর রহমান 75-এর 15ই আগস্ট পরে যে ক্ষমতায় আসলেন রেভলিউশনের পরে, হাউ হি ম্যানেজ দি অ্যাডমিনিস্ট্রেশন। তখনও সে রক্ষী বাহিনীর মতো বাহিনী দেখেন ছিল, যে মোস্তাকের সময় রক্ষী বাহিনীটাকে অ্যাডাপ্টেড করা হয়েছিল আর্মির মধ্যে, এবং সেই রক্ষী বাহিনীটা আর্মির মধ্যে গিয়ে কিন্তু বিলীন হয়ে গেছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্র, সরকার, দল, এটা আলাদা আলাদা জিনিস। তাহলে এখন রাষ্ট্রীয় বাহিনী এইগুলি, এই বাহিনীর ত্রুটিযুক্ত রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাকে শর্ট আউট করে
সঠিক জায়গায় এটাকে পরিচালিত করা, এবং এই পরিচালনার দায়িত্বটা সরকারের। আমার ধারণা সরকার সেই ক্ষেত্রে সরকার পজিটিভ কোনো রোল প্লে করতে পারছে বলে মনে হয় না। যেমন ধরেন সরকার এটা বলবে যে আইজি নিয়োগের ক্ষেত্রে বাইরের থেকে আইনে নিয়োগ দিল, সরকারের এই জায়গায় কি আইজির মধ্যে লোক ছিল না? ছিল না। তাহলে এই যে কাজগুলি, এগুলি তো আমরা জানি যে, যেমন ধরেন যে আমি একটা সব সিম্পল ক্রিটিসিজম বলি, এই যে আর্মির জেনারেল মুস্তাফিজ সাহেবকে বাইরের থেকে মানে রিটায়ার্ড লোক জেনারেল করা হয়েছিল, এই আর্মিদের মধ্যে আমাদের প্রমোশন তো বন্ধ হয়ে গেল, নিচে লেভেল চাকরি ছিল, ওই প্রমোশন তো উনি বাইরের থেকে আসার কারণে আমাদের প্রমোশন হেল্ড আপ হয়ে গেল, স্থগিত হয়ে গেল, আমরা তার প্রমোশন পেলাম না। কারণ চাকরি করে যাবে সবাই তো একটা তার প্রাপ্তি চায় তো সবাই, তার ফলে এগুলি ক্ষতি হয়, ভালো কাজ হয়। মিলন, আপনি কি দেখেন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশের মরাল স্ট্রেংথ ফিরিয়ে আনার জন্য কি হচ্ছে বা কোন অবস্থা আছে? কারণ ইলেকশনের জন্য পুলিশ ফোর্সটা খুব ইম্পর্টেন্ট একটা ফোর্স। ধন্যবাদ। আসলে শুধু ইলেকশনের জন্য না, আমাদের সামগ্রিকভাবে দৈনন্দিন জীবন নিরাপত্তা ইম্পর্টেন্ট অর্গান। এবং সেক্ষেত্রে চিত্রটা কি, মানে বিশেষ করে আমি একটু আপনার এলাকা মানে ঢাকার বাইরের চিত্রটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। যেটা ভাই যেটা বলছেন, এটা তাদের বর্তমান সরকার প্রথম কাজ হচ্ছিল এই জায়গাটাতে টাচ করা এবং এই জায়গাটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা। উনি উদাহরণও বলছেন বিভিন্ন সময়ে, এটা করা হয় নাই। প্রথম দিকে তো পুলিশ বাহিনী মোরালি খুব দুর্বল ছিল, এখন বিভিন্ন সময় পার হওয়ার পরে কিছুটা স্টেবল হয়েছে। এখনও তারা স্বাভাবিক জনগণের নিরাপত্তা, তারপরে তো আসবে নির্বাচন, জনগণের নিরাপত্তার জন্য যে সমস্ত কাজ করা দরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এগুলোতে এখনও তারা কমফোর্ট ফিল করতেছে না। উপরন্তু এই নতুন এই সময়ের মধ্যে এসে বিভিন্ন ধরনের, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক না, বাকি কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রেশার গ্রুপের কাছে তারা প্রায় অসহায় থাকেন। এটা আমার সরাসরি অবজারভেশন জেলা উপজেলার। অ্যাডমিনিস্ট্রেশন না পুলিশ এবং অ্যাডমিশন দুইটাই অস্বস্তিতে ভোগেন। কোন পদে কাকে আসলে চা খাওয়াবেন, সারাদিন এই কাজই তাদের ব্যস্ত থাকতে হয়। এটি স্বাভাবিক পরিস্থিতি নয়। এখানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, সেটা যে কোনো দলই হোক, নতুন দল পুরাতন দল, যে কোনো দলই হোক, দলগুলো এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আদারওয়াইজ দেশের শাসন ব্যবস্থা চলবে না। শাসন ব্যবস্থা না চললে জনগণের জীবনযাত্রাও চলবে না, নির্বাচনও ভালোভাবে করা যাবে না। সুতরাং এই বিষয়টাতে লক্ষ্য রাখা দরকার। আর আমি আরেকটি কথা বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকে বলতেছে তাড়াহুড়া করে নির্বাচন চাইছেন। আমরা তো এটা ভুল ধারণা। এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল এবং অনেকের নির্বাচনে আসলে ফেয়ার নির্বাচন, সঠিক অবাধ নিরপেক্ষ নির্বাচনে আসলে তারা তাদের ফেইট কি ঘটবে জানে, সেই জন্য বিরোধিতা করছেন। আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার শেষে, ভাই বললেন আইনশৃঙ্খলার বিষয়টা প্রথমেই লক্ষ্য করা উচিত ছিল, এখনও এটা স্বাভাবিক পর্যায়ে নাই। এবং আমরা শুনেছি আর অনেকেই বলছেন প্রশাসনের মধ্যেও ওনারা একটা অস্বস্তির মধ্যে থাকে। এই বিষয়গুলো দ্রুত নিরসন করা দরকার, করতে হবে সরকারকে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং নতুন পুরাতন সব রাজনৈতিক দল এই ব্যাপারে সাবধান হতে হবে। দেশ নষ্ট করে তো লাভ হবে না। আমরা এই জন্য মনে করি যে প্রয়োজনীয় সংস্কার যেগুলো দরকার শেষ করে, এখন কাউকে বলতে, অনেক নতুন দলগুলোকে বলতে শুনি যে শেখ হাসিনার বিচার শেষ না হলে নির্বাচন হবে না। সেই বিচার সম্পর্কে ধারণা আছে, অপুষ্ট চিন্তার ধারণ করে দেশটাকে আর নষ্ট করেন না। বিচার সম্পর্কে ধারণা আছে, শেখ হাসিনা এসে বিচার বৈধ বিচার করতে তার কত বছর লাগছে, তার মানে কি বলতে চান? আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনে তো বাংলাদেশের জনগণ হতবাক হচ্ছে এবং মনে করতেছে অবাক বিস্ময়ে দেখে কারা এরা। সুতরাং নিজেদের প্রতি আপনারা অবিচার করেন না, স্বাভাবিক প্রক্রিয়া আগান। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, নির্বাচন পিছানোর জন্য তো কঠিনভাবে ষড়যন্ত্র চলতেছেই। বিএনপির বিপক্ষেও বিভিন্ন ধরনের মিডিয়ার বিভিন্ন কর্নারের ষড়যন্ত্র চলতেছে। আমি দুইটা উদাহরণ দিতে চাই ভাই। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা, এখানে 10 দিন আগে
মাটির রাস্তা দিয়ে ট্রাক যায়, এলাকাবাসী কেউ বাধা দিছে যে রাস্তা নষ্ট হয়ে যাবে, আবার কেউ বলতেছে না চলতে দেই, এই নিয়ে একটা সংঘর্ষ হয়েছে। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই জাতীয় টেলিভিশন সহ নিউজ হলো যে বিএনপির 2 গ্রুপে চাঁদা নিয়ে সংঘর্ষ, 1 জনের মৃত্যু। আমি ওই সুনামগঞ্জ জেলার সেন্ট্রালের পরে সুনামগঞ্জের কনভেনের দায়িত্ব পালন করি, সুতরাং সাধারণত আমাদের সেন্ট্রাল থেকে সরাসরি নির্দেশ দিল। আমরা খোঁজ নিলাম, গেলাম, সব জায়গায় আমাদের প্রতিনিধিরা গেল, দেখা গেল তো ওইটা নিয়ে ঘটনা। আর মারা গেছে যে ভদ্রলোক, সেই ভদ্রলোকের ফ্যামিলির স্টেটমেন্টও আছে, উনি অসুস্থ। ওই ঘটনাতেই যান নাই, বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। কিন্তু সারা দেশে এটা আমরা মনে করি যে, আমি একটা উদাহরণ দিলাম একটা জেলা, আমি মনে করি যে এটি একটি ষড়যন্ত্রের অংশ। সিন্নি নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় 2টা গ্রুপ মারামারি করছে, গ্রামীণ সামাজিক বিভিন্ন ধরনের গোষ্ঠী থাকে, তারা মারামারি করছে। পরের 2-3 ঘন্টার মধ্যে সারা দেশে সকল টেলিভিশনের সয়লাভ যে শান্তিগঞ্জে বিএনপির 2 গ্রুপে মারামারি। আমরা অথচ সবাই আমরা জানি ঘটনাটা তেমন নয়, দিনের আলোর মতো পরিষ্কার। আমি এটাকে এইভাবে তুলে আনলাম, বলে নেই এটা ঠিক, আপনার ঘটনা হয়তো ওইখানটা এরকম না, কিন্তু ওইদিকে আমি আমার পঞ্চগড় যাওয়া বুঝি, হ্যাঁ, অস্বাভাবিক মামলা, জোর করে মামলা দেওয়া হচ্ছে, ভিন্ন পার্টির লোক বা ভিন্ন পার্টি করে, তাই না? ওই কবে কি হয়েছে, পার্সোনাল ইন্টারেস্টের কারণে, যেহেতু বিএনপি করি আমি, আমার আছে না, থানা গিয়ে মামলা দেওয়া হচ্ছে, হইতে পারে। এবং এই মামলা দেওয়া হচ্ছে শুধু তাই না, কোথাও কোথাও থানার উপরে চড়াও হচ্ছে। এমনি তো আমার এলাকায় আপনার খুব সিম্পলি বিষয়, আপনার সিপিবির মিটিং করতে গেছিল, প্রিন্সিপাল মিটিং ভেঙে দিচ্ছে, করতে নেই, আমার পার্টি মিটিং, পরে আমি বিএনপি করলো, আমার পার্টির নেতার মিটিং উপজেলা, একটা বোদা উপজেলায়, সেই মিটিং ভেঙে দেওয়া হলো। পরে আমি বিএনপির সেক্রেটারি ফোন করে সলিটারি, তারা বললো পরে করা হয়েছে। ফলে বিএনপি, আমি এটা বলতে চাচ্ছি, এটা আমি বিএনপি নেতৃত্বকে বলেছি। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় হয়তো এরকম বাড়াবাড়ি হচ্ছে, বলছেন যে পত্রিকা করতে পারে, কিন্তু এটাও ঠিক, বহুদিন ধরে আপনারা 15-16 বছর থানায় যেতে পারেননি, এখন যেতে পারছেন, এই কারণে মনে হচ্ছে যে যেতে যখন পাচ্ছি তখন একটু দেখাই দেয়। এই অ্যাটিটিউড যদি পরিবর্তন না হয়, যদি পুরনো ধারায় চলে, তাহলে যেই লাউ সেই কদু, কিন্তু আমি সেই জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জি, আমি একমত আপনার সাথে। আপনি তো জানেন আমাদের দলের বিভিন্ন কর্মকর্তা, লুকানো কোনো বিষয় নাই। আমাদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সাথে সাথে কোনো ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আরেকটা জিনিস মানে সুযোগে বলতে চাই ভাই, গত পঞ্চগড়ে কালকে একটা মামলা করছে আমার দলের নেতার বিরুদ্ধে, বুঝছেন, ফর নাথিং। 18 সালে সে বলে ভোটে গিয়ে, 18 সালে ভোটেই করেনি সে, 18 সালে ভোটে গিয়ে বলে সে বলে ওইখানটা বলে মাস্তানি করছে, এই তো হচ্ছে, বুঝছেন না? এগুলা অবশ্যই এটা সঠিক না। আমাদের বা বিএনপির পক্ষ থেকে এগুলা যাতে নিয়ন্ত্রণ করতে হবে, এই জায়গায় শেষ করতে হবে, জি, নিয়ন্ত্রণ করার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং আপনি সবার উদ্দেশ্যেই বলতে চাই, গত 10 দিন আগে সারা বাংলাদেশের সকল জেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের 5 জন করে সারা বাংলাদেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব জুমে মিটিংয়ে এসে বলছেন আমরা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি। তারপরে কেন মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ এই ধরনের সকল কর্মকাণ্ডকে আপনারা কন্ডেম করবেন। মিস্টার নাজমুল হক প্রধান, আমি আরেকটা অন্য প্রসঙ্গ আনতে চাই যে 5ই অগস্ট পর্যন্ত দেশের চিত্র একরকম ছিল। 5ই অগস্টের পরে দেশে অনেকেই মনে করছেন যে এই আলোচনা আগেও ছিল, বিএনপির সময় ছিল, আওয়ামী লীগের সময় ছিল, এক এক শক্তি এক একভাবে ব্যবহার করবার চেষ্টা করেছে, কিন্তু ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ বা এদিকে তো মব জাস্টিস, এইসব ইস্যুজ আছেই। একটা নতুন প্রবণতা বা পুরনো প্রবণতাকে নতুনভাবে শক্তিশালীভাবে দেখা যাচ্ছে, এবং যেটা নিয়ে সাম্প্রতিককালে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড ইন্ডিয়াতে একটা বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে খুব হইচই হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে একটা বিষয় হচ্ছে কি, খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে এখানটা আওয়ামী লীগের এইসব ক্ষেত্রে খুব বাড়াবাড়ি ছিল, এটা সত্য, কিন্তু এটাও সত্য এই সমস্ত কিছু ঘটনা ছিল। আওয়ামী লীগ ঘটনাটাকে নির্দিষ্ট ঘটনা মানে না করে সেটাকে ব্রডলি পলিটিক্যালি ব্যবহার করতে চাইছে, সেই কারণে মূল ঘটনা আড়াল হয়ে গেছে, কিন্তু ঘটনা ছিল। ফলে আজকে এখানটায় ছাড়াটা হওয়ার পর যারা ছাড়া পেয়েছে সবাই অ্যাজ এ হোল, তাদের কথাবার্তা ইউটিউবে বেরিয়ে আসছে।
এবং আপনি যদি এখানটায় দেখেন যে মাজারগুলিকে যেভাবে আক্রমণ করা হলো, মাজারগুলিকে, এবং আমাদের সামগ্রিক কতগুলি এই বাংলার কালচারে তো লালনের মেলা, অমুক মেলা, তো এগুলো তো হয়ই, এক ধরনের লোক যায় সেখানটায়, তাহলে এগুলির উপর আক্রমণ হয়ে গেছে ন্যাচারালি। এখানটায় আজকে এটা মিলিয়ে দেখার বিষয় আছে যে এখানটায় যে সেই 2001 সালের পরে মাইলামের কথা ছিল যে বাংলার উইল বি মডারেট মুসলিম কান্ট্রি, এখন এটা মডারেট জায়গায় যাচ্ছে না আর এক্সট্রিমিস্ট জায়গায় যাচ্ছে, এটা ভাববার বিষয় তো অবশ্যই আছে। সেই জায়গাটাই আজকে কথাটা আসতেছে। এখনই চূড়ান্ত মূল্যায়ন করার সময় আসেনি, বলার সময় আসেনি, তবে আমাদের সতর্ক থাকতে হবে। যে কারণটা হচ্ছে বাংলাদেশ এখানটায় আওয়ামী লীগের বাড়াবাড়ি থাকলো, এরকম কিছু ঘটনা সত্যি ছিল। আমাদের এখানটায় প্রকাশ্যের দিন দুপুরে 21শে মেলায় খুন হয়ে গেছে, তাই না? আমাদের এখানটা খুন হয়ে গেছে। ফলে তাহলে এই বিষয়গুলি তো ভাববার বিষয় যে দেশের প্রচলিত আইন কানুনের বাইরেও এখানটায় ব্লগারগুলি হত্যা করা হয়েছে, এখানে গ্রুপ ছিল যারা টার্গেট করে কিলিং করছে, এগুলো তো ছিল এখানটায়। আর আমাদের এই বিশেষ দেশের প্রেক্ষাপটে এখানটায় আমি আজকে এর আগে আমি বলছি আপনার এখানে বহু আগে, সেই সময় এই লোকগুলি মারা গেছে। আমাদের নারীদের পর্দা প্রসিদ্ধা সম্পর্কে বলতে গিয়ে ওয়াজ মহফিলে এমন করে বক্তব্য দেওয়া হয়, তাই না, যেটা অনেক সময় কী বলা যায় যে একটা খারাপ উস্কানির দিকে যায় আর কি, ব্যাটলি কী বলা যায়, মোটিভেটেড হয় লোক, ভালো বলতে গিয়ে খারাপ দিকে যায়। সেটাও বাংলাদেশে কিন্তু হয়ে আসতেছে দীর্ঘকাল সময় ধরে। ফলে এই সামগ্রিক বিষয়গুলি মিলিয়ে এখনই সরকারের যে পদক্ষেপ এবং সরকারের পক্ষ থেকে যে সমস্ত মত হয়েছে, আমি হোল স্টেট মেশিনারি থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলিকে একদম রুল আউট করার কোনো সুযোগ নেই কিন্তু। ধন্যবাদ। কলিমুদ্দিন আহমেদ মিলন। আমরা তো স্বাভাবিক পরিস্থিতি চাই, স্বাভাবিক এখনকার পরিবেশে বর্তমান সরকারের স্বাভাবিক আচরণ চাই, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সাধারণ আলোচনা, নতুন পুরাতন সবারই। আমরা মনে করি যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা প্রশাসনের সঠিক প্রয়োগ এবং স্পষ্ট করতে হবে যে আমরা কী করতে চাই, একটা রোডম্যাপ দিতে হবে। কম সংস্কার হলে এইরকম, বেশি সংস্কার হলে ওই রকম। কম সংস্কার হলে কী, কম সংস্কার মানে কি? এই যে ভাই একটা কথা বলছেন যে আসলে আমি এটা নিজেও উপলব্ধি করলাম, সরকারের ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলতেছে না, এগুলা কোনো ক্ষেত্রে চলতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে সব কিছু পরিষ্কার হওয়া উচিত। কম সংস্কারের বিষয়ে উদ্ভট কোনো সংস্কার কথা বললে মানুষ এটা মেনে নেবে না। সুতরাং আমরা চাই যে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, যেখানে সুনির্দিষ্টভাবে এই সময়ের মধ্যে কি কি সংস্কার করা হবে তা থাকবে এবং এটার ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত সৃষ্টি করবে। জাতীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করবে, এটার জন্য তো জাতীয় ঐক্যমত অবশ্যই হবে। যারা এটার পক্ষে থাকবে না তারা ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। ধন্যবাদ। নাজমুল হক প্রধান, আর কিছু যোগ করবেন? না, মোটামুটি আমরা চাই আসলে, শুনেন, অনেক কষ্টের, অনেক প্রতীক্ষার এই দেশটাই, বাংলাদেশ, এই ভূখণ্ডটা আমাদের এটা কিন্তু হঠাৎ করে হয় নাই, যদিও আগের থেকে ছিল। ন্যাচারালি পৃথিবীর তাবৎ বাঙালি, গোটা বিশ্বের বাঙালিরা এই বাংলাদেশটা ভালোভাবে এটা কামনা করে। ফলে আমরা যারা এখানে রাজনীতি করছি, দায়িত্ব আমাদের বেশি। আমরা চাই এবার যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এরপরে যেন আর কোনো অভ্যুত্থান দেশে প্রয়োজন না হয়, সেই জায়গাটা খেয়াল রেখে আমি এই সরকার ব্যর্থ করে চাই না। আমরা চাই এই সরকার তার যৌক্তিক কাজটা সম্পন্ন করে বাংলাদেশে একটা যোগ্য নেতৃত্বে তাদের দেশটার ক্ষমতা তুলে দিয়ে যাক, মানে ভোটের মাধ্যমে। এবং এটা এই ধারাটা এস্টাবলিশড হোক এই জায়গায় যে ভোটের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনটা হবে, ভোটের মাধ্যমে হবে, যেই হোক, অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে। ধন্যবাদ মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন। দর্শক, আমার অতিথিরা দুজন রাজনীতিক, তারা বলছিলেন যে ঐকমত্যের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে একটা ধস নেমেছে এবং এটা প্রতীয়মান হচ্ছে অনেক কর্মকাণ্ডে, বিশেষ করে কথাবার্তায় যে নির্বাচনকে বিলম্বিত করবার একটা চেষ্টা। একটা অন্তর্বর্তীকালীন সরকার বা এই জাতীয় সরকার যারা নির্বাচিত নয়, যদিও জনসমর্থন তাদের আছে, জনগণের সমর্থনেই তারা ক্ষমতায়, বিলম্বিত করবার চেষ্টাটা আসলে একটা বড় ঝুঁকিপূর্ণ তাদের নিজেদের জন্য, দেশের জন্য তো বটেই। সেই জায়গায় ওনারা মনে করেন যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাটাই তাদের প্রধান কাজ। তারা হয়তো আরও কিছুটা বেশি সময় পেতে পারতেন যদি তারা ডেলিভার করতে পারতেন, সেই জায়গায় তাদের একটা চরম ব্যর্থতা আছে। এবং এমনকি তারা তাদের কাজের কি প্রায়োরিটি,
7-8 মাসে, সেটাও তারা নির্ধারণ করতে পারেন। এটা বোঝা যায়নি যে তারা আসলে এই কাজটাতে আগে অগ্রাধিকার দিচ্ছেন। কাজেই দুজনেই মনে করেন যত দ্রুত একটা ভালো নির্বাচন তারা করতে পারবেন, সেখানেই তাদের মানুষ সাধুবাদ জানাবে, সেটাই তাদের কৃতিত্ব বা অর্জন হিসেবে বিবেচিত হবে আগামী দিনগুলোতে। আর সেটা যদি তারা করতে ব্যর্থ হন, শুধু কথামালার ঝুড়ি দিয়ে আসলে সেই ঝুড়ি যত পূর্ণই হোক না কেন, সেই ঝুড়িতে আসলে দেশেরও কল্যাণ হবে না, তাদের নিজেদেরও কল্যাণ হবে না। আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।